কুসুমকলি, রাজকুমারী কুসুমকলি, কোথায় গেলে তুমি? কি ব্যাপার? সকালবেলা থেকে কোথাও মেয়েটাকে খুঁজেই পাচ্ছি না, ঘরেও নেই। তবে কোথায় গেল আমার মেয়েটা? এই কথা বলতে বলতে মহারাজ রাজবীর উদ্বিগ্ন মনে বড় রানী সূর্যমুখীর কক্ষে গেল। রানী সূর্যমুখী, কুসুমকলি কোথায়? পুরো রাজপ্রাসাদে খুঁজেও যাওয়ার কোনো খবরই পেলাম না। মহারাজ, ভয়ের কিছু নেই। কুসুমকলি একটু প্রাতভ্রমণে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আপনি নিশ্চিন্ত থাকুন। এসব তুমি কি বলছো রানী? ওকে তুমি একা একা বাইরে কি করে যেতে দিলে? যদি আবার কোনো বিপদ ঘটে? কুসুমকলি তো আমার একমাত্র সন্তান, ওর যদি কিছু হয়ে যায় তবে আমার কি হবে? আপনি অযথা দুশ্চিন্তা করছেন মহারাজ। রাজকুমারীর সঙ্গে রাজপেয়াদাও রয়েছে। আর দেখুন, বলতে না বলতেই কুসুমকলি ফিরে এসেছে। পর মুহূর্তে কুসুমকলি রাগে ফুঁসতে ফুঁসতে অন্দর মহলে প্রবেশ করল, কিন্তু কারোর দিকে একবারও না তাকিয়ে সোজা নিজের কক্ষে চলে গেল। রাজকুমারী কুসুমকলি এভাবে চলে গেল কেন? আমার সঙ্গে একটা কথাও বলল না। রাজপেয়াদা, কোথায় গিয়েছিলে তোমরা? আর রাজকুমারীর মুখ এমন অগ্নিবর্ণ কেন হয়ে আছে? মানে মহারাজ, আসলে থাক রাজপেয়াদা, তোমার আর কিচ্ছু বলতে হবে না। বিষয়টা আমি পরে কুসুমকলির কাছ থেকে জেনে নেব। তুমি এখন তোমার কাজে যাও। আর মহারাজ, আপনিও রাজকার্য শুরু করুন। সবাই আপনার অপেক্ষায় আছে। মহারানীর কথা শুনে মহারাজ ও রাজপেয়াদা সেখান থেকে চলে গেলেন। নিশ্চয়ই ওই ফুলকলি আমার মেয়ের মন খারাপ করে দিয়েছে। হয়তো কুসুমকলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, তাই এত রাগে জ্বলছে সে। না, আমাকে এক্ষুনি সব জানতে হবে। এই বলে বড় রানী দ্রুত কুসুমকলির কক্ষে গেলেন। কুসুমকলি মা, কি হয়েছে তোর? এমন রাগে রাগে ঘরে চলে এলি কেন? মুখটা এত অগ্নিবর্ণ হয়ে আছে কেন? আমাকে সব খুলে বল। আমি আর কি বলবো মা? ওই ফুলকোরানি মেয়েটা আবারও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমার সব পরিকল্পনা মাটিতে মিশিয়ে দিল। সে বলেছে এই রাজপ্রাসাদ নাকি তার কাছে কোনো মূল্যই রাখে না। এমনকি তার কোরে ঘরকেও আমাদের এই রাজপ্রাসাদের চেয়ে বড় বলে অপমান করেছে। আমি এই অপমান কিছুতেই সহ্য করতে পারছি না। কি বলছিস তুই কুসুমকলি? ওই ফুলকুরানি মেয়েটার এত বড় অহংকার! বারবার আমাদের অপমান করার সাহস ও কোথায় পায়? তুই একদম চিন্তা করিস না মা, আমি ওকে তোর পায়ের কাছে মাথা নত করতে বাধ্য করব। সত্যি বলছো মা? তুমি সত্যি সেটা করতে পারবে? অন্যদিকে ফুলকলি তার মায়ের সেই অলৌকিক শক্তির রহস্য জানার জন্য আকুল হয়ে উঠল। মা, বলো না মা, চুপ করে থেকো না। তুমি আজ যা করলে তা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে করলে এসব? এখন এখন আমি কিভাবে ফুলকলির প্রশ্নের উত্তর দেব? কিভাবে ওর সন্দেহ দূর করব? আমি তো চাই না ওরা কেউ আমার আসল পরিচয় জানতে পারুক। ফুলকলি, দেখো, চাচির চোখ দুটো কেমন রক্ত লাল হয়ে গেছে। কি ভয়ঙ্কর লাগছে। আমার তো মনে হচ্ছে চাচির শরীরে কোনো অশরীরী শক্তি ভর করেছে। আরে সত্যি তো মা, তোমাকে এত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? আমার সেই শান্ত সহজ সরল মাটাকে যে চিনতেই পারছি না। মা, বলো তোমার কি হয়েছে? হায় 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 হায়, আমার চোখের রং তো এখনো স্বাভাবিক হয়নি। এখনই কিছু একটা করতে হবে। এমন একটা অভিনয় করতে হবে যাতে ওরা বিশ্বাস করে সত্যি আমার উপর কোনো অশরীরী শক্তি ভর করেছিল। এই কথা বলতেই কলাবতী দ্রুত নিজের রক্তবর্ণ চোখ লুকিয়ে ফেলল। তারপর হঠাৎ করে অজ্ঞান হওয়ার ভান করে মাটিতে লুটিয়ে পড়ল। ফুলকলি, দেখো, চাচি অজ্ঞান হয়ে গেছেন। তাড়াতাড়ি ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে হবে। মা, ও মা, তোমার তোমার কি হয়েছে? চোখ খোলো মা, আমার আমার সাথে কথা বলো। এসব এসব কি হচ্ছে? আমি আমি কিছু বুঝতেই পারছি না। ব্যাঙরাজপুত্র, মা তো কোনো সাড়াই দিচ্ছে না। ফুলকলি, তুমি একদম ভেঙে পড়ো না। তোমার চোখের পানি আমি
একদমই সহ্য করতে পারি না। আমি এখনই চাচির চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছি, দেখবে চাচি ঠিক জ্ঞান ফিরে পাবেন। এই বলে ব্যাঙরাজপুত্র কয়েক ফোঁটা পানি কলাবতীর চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরেই কলাবতী ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। আমি আমি কোথায়? আমি মাটিতে শুয়ে আছি কেন? আমার কি হয়েছিল? ব্যাঙরাজপুত্র, দেখো মা কথা বলছে, মায়ের চোখও আবার স্বাভাবিক হয়ে গেছে। মা, তোমার কি হয়েছিল? তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? আমার খুব ভয় লাগছিল। ফুলকলি, আমার মনে হচ্ছে আমি যা ভেবেছিলাম হয়তো সেটাই সত্যি। কিছু সময়ের জন্য চাচির শরীরে কোনো অশরীরী শক্তি ভর করেছিল, তাই উনি এমন অদ্ভুত আচরণ করছিলেন। তবে এখন দেখো, চাচি আবার একেবারে স্বাভাবিক হয়ে গেছেন। হ্যাঁ ব্যাঙরাজপুত্র, তোমার কথাই হয়তো ঠিক। তা না হলে মায়ের এমন আচরণ করার তো কোনো কারণই ছিল না। যাক, এই যাত্রায় ওদের কাছ থেকে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে পারলাম। আমাকে ক্ষমা করে দিস তোরা। নিজের মেয়ের নিরাপত্তার জন্যই আমাকে এই মিথ্যার আশ্রয় নিতে হলো। মা, আর কিছু ভাববে না, চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এরপর ফুলকলি ও ব্যাঙরাজপুত্র কলাবতীকে ধরে ধীরে ধীরে ঘরের ভিতর নিয়ে গেল। আমার মেয়েটাকে আর কত বিপদের মুখোমুখি হতে হবে কে জানে। আমি শুধু চাই আমার ফুলকলি একদিন শান্তিপুর রাজ্যের প্রকৃত রাজকুমারীর স্বীকৃতি পাক এবং একজন যোগ্য রাজপুত্রকে বিয়ে করে সুখে থাকুক। সত্যি বলতে কি, পাত্র হিসেবে ব্যাঙ রাজপুত্র দিগন্তকে আমার খুবই পছন্দ। সে ব্যাঙের রূপে থাকলেও আমার ফুলকলির কত যত্ন করে। কিন্তু কিভাবে বলবো ফুলকলিও যে একজন রাজকুমারী, সেটা বললে তো আমার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে। না 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 না, আমি চাই আমার মেয়ে নিজের যোগ্যতায় তার প্রাপ্য সম্মান অর্জন করুক। চাচি, আপনি সাবধানে থাকবেন। তাহলে আমি এবার চলি। ব্যাঙ রাজপুত্র, তোমার নিরাপত্তা নিয়ে আমার খুব ভয় হচ্ছে। তুমি যদি কয়েকটা দিন আমাদের সঙ্গে থেকে যাও তাহলে আমার মনটা অনেকটা নিশ্চিন্ত থাকবে। কে জানে ওই দুষ্ট মোড়ল আর তার ছেলে আবার কি ষড়যন্ত্র করে। হ্যাঁ ব্যাঙ বন্ধু, মা একদম ঠিক বলেছে। ওরা আবার তোমার ক্ষতি করার চেষ্টাই করতে পারে, কারণ তুমি তো নদীর ওপারে একাই থাকো। ফুলকলি ও কলাবতীর অনুরোধ ফেলতে পারল না ব্যাঙরাজপুত্র। সে কয়েকদিন তাদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিল। অন্যদিকে মোড়লের ছেলে বাড়ি ফিরে তার বাবাকে সব ঘটনা খুলে বলল। এসব কি বলছিস তুই? আর তোর শরীরে এত আঘাতের চিহ্ন, ওই সামান্য কলাবতীর এত শক্তি যে আমার ছেলেকে এভাবে পরাজিত করে দিল? বাবা, তুমি যা ভাবছো বিষয়টা তা নয়। ফুলকলির মা কোনো সাধারণ মানুষ নন। তিনি এক ইশারায় আমাদের পুরো ঘর ছাদের উপর তুলে দিয়েছিলেন। আমরা সবাই বাতাসে ভাসছিলাম বাবা, কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আমার ছেলেকে অপমান করার শাস্তি ওই কলাপতিকে পেতেই হবে, আর ওই ব্যাংকটাকেও আমি কোনোভাবেই ছাড়বো না। এই নে মা কুসুমকলি, একটু খাবার খেয়ে নে। না মা, আমার গলায় এক ফোঁটাও খাবার নামবে না। আমি কিছুতেই সেই অপমান ভুলতে পারছি না। আমি ফুলকলিকে আমার পায়ের কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখতে চাই, তারপরেই আমি খাবার মুখে তুলবো। এমন কথা বলিস না মা, তোর শরীর আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এমন একটা বুদ্ধি বের করব যাতে ওই ফুলকলিকে নিজ থেকেই এই রাজপ্রাসাদে আসতে হয়। যেই কথা সেই কাজ। পরের দিন ভোরেই বড় রানী সূর্যমুখী অসুস্থতার অভিনয় শুরু করলেন। তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। রানীর এমন অবস্থা দেখে মহারাজ রাজবীর ভীষণ চিন্তায় পড়ে গেলেন। রানী সূর্যমুখী, তুমি হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখনই রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি, তিনি এলেই তোমাকে সুস্থ করে তুলবেন। না মহারাজ,
কোনো কোনো রাজবদ্যের প্রয়োজন নেই। আমার তো বয়স হয়েছে। আমার মনে হয় যদি সারাক্ষণ একজন বিশ্বস্ত স্নেহশীলা মানুষ আমার পাশে থেকে আমার যত্ন নেয় তাহলে তাহলেই আমি সুস্থ হয়ে উঠব। কিন্তু এমন এমন একজন মানুষ কি সহজে পাওয়া সম্ভব? কিন্তু রানী সূর্যমুখী, আমাদের রাজপ্রাসাদে তো কোনো দাসীর অভাব নেই। তারাই তো তোমার সেবা যত্নের জন্য যথেষ্ট। না বাবা, তারা শুধু কর্তব্য পালন করবে, কিন্তু আমাদের এমন একজন দরকার যে নিজের মায়ের মতো ভালোবেসে মায়ের যত্ন নেবে। কিন্তু এমন একজনকে আমি কোথায় খুঁজে পাই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একজন আছে যার মাঝে আমি সত্যিকারের মানবিকতা ও দায়িত্ববোধ দেখেছি, আর সে হলো ফুলকলি। হ্যাঁ, একমাত্র ফুলকলেই পারবে আমার রানীকে তার নিজের মায়ের মতো করে সেবা করতে। আমাকে এখনই ফুলকলির বাড়িতে যেতে হবে, যেভাবেই হোক ফুলকলিকে রাজি করাতেই হবে। বন্ধুরা, ফুলকলিকে মহারাজের অনুরোধে রাজি হবে, নাকি বড় রানী সূর্যমুখী ও রাজকুমারী কুসুমকলির ষড়যন্ত্র সফল হবে? জানতে হলে চোখ রাখুন গল্পঝুলি টুইন্সের আগামী পর্বে।